সৎ মায়ের সংসারে কখনো থেকেছেন? আমার মতো যারা অবাগী তারাই হয়তো সৎ মা নামে শব্দটার সাথে পরিচিত। আমার বয়স যখন ৩ বছর, আমার বোনের বয়স তখন ৮ বছর। আমার মা আমাদের রেখে এই পৃথিবী থেকে চলে যায়, বুক ভরা কষ্ট নিয়ে চলে যায়। আমার মা যখন বেঁচে ছিলেন তখনই আমার বাবা আরেকটা বিয়ে করেন। আম্মা যখন মারা যায় তখন ওই সংসারেও আমার একটা বোন হয়। তখন তার বয়স মাত্র ৬ মাস। আমার ৩ বছর। আমার আম্মা মারা যাওয়ার পর থেকেই আমাদের জীবনে কালবৈশাখীর জ্বর ওঠে। সৎ মা আমাদেরকে এত শারীরিক মানসিক কষ্ট দেয় যা বলার অপেক্ষা রাখে না। আমার বোন আমাকে গোসল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে শুরু করে সবকিছু আমার বোনই আমাকে করতো। আমার বোন আমাকে মায়ের মতো লালন পালন করে বড় করেছে। আমার সৎ মা আপাকে নিয়ে সব কাজ করাতো। অনেক ঝগড়াঝাটি করতো আমাদেরকে নিয়ে। আপা যখন ক্লাস 6-এ ওঠে তখন আব্বা বিভিন্ন জায়গায় আমার বোনকে পাঠিয়ে দিত কাজ করার জন্য, মানুষের বাসায় বাসায়। কাজ করা এতটা কঠিন ছিল আমার বোনের পক্ষে, সে কখনো একা কোথাও গিয়ে থাকেনি। যেখানেই দিয়ে আসতো আপা সেখান থেকেই চলে আসতো, কোথাও গিয়ে এক রাতেও থাকেনি, থাকতে পারেনি, কারণ বয়সটা এতটাই ছোট ছিল। কোথাও গিয়ে মা বাবা ছেড়ে বোন ছেড়ে থাকাটা কষ্ট ছিল। আমি এতটাই ছোট ছিলাম তখন, খুব ভালো করে খুব একটা কিছুই বুঝতাম না। বারবার বাড়িতে ফিরে আসে আর আমার আব্বা এবং সৎ মায়ের মানসিক শারীরিক অত্যাচার গালমন্দ শুনতে হতো। এভাবেই আমাদের বড় হওয়া শুরু। কতটা মানসিক শারীরিক কষ্টে আমরা বড় হতে লাগলাম তা হয়তো যাদের ঘরে সৎ মা আছে শুধু তারাই বুঝবেন। আমার সৎ মায়ের একে একে আরো 2টা মেয়ে হয়। আব্বা যখন অষ্টম শ্রেণীতে ওঠে আব্বা সৎ মা মিলেই আবার বিয়ে ঠিক করে ফেলে। আমরা কেউই রাজি ছিলাম না। আমি খুব ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়া একটা মেয়ে, সেও অনেক ছোট ছিল, কিন্তু কিছু করার ছিল না। আবার বিয়ে হয়ে যায়। আমাকে দেখার আর কেউ রইলো না। আমি তখনও অনেক ছোট, প্রাইমারিতে পড়ি। সব কাজ আমাকে দিয়েই করাতো আমার সৎ মা। তার 3টা সন্তানকে আমি সবসময় খাওয়াই দিতাম, গোসল করাতাম, আমি লালন পালন করতাম। অথচ আমাকেই লালন পালন করার মতো অন্য কারো প্রয়োজন ছিল। আমি যখন স্কুল থেকে আসতাম সৎ মায়ের গোসলের পানিটাও আমি টিউবওয়েল চেপে চেপে উঠিয়ে দিতাম, তারপর তিনি গোসল করতেন। কতটা ছোট ছিলাম আমি তখন। অনেক কষ্ট হতো আমার, সব কাজ একাই করতাম। রান্না বান্না সবকিছু হাতের কাছে এনে দিলে আমার সৎমা শুধু বসে বসে রান্নাটাই করতেন, বাকি সব কাজ আমাকেই করতে হতো। কখনো স্কুল থেকে এসে আমি কোনোদিন খেলাধুলা করতে পারিনি। আপু দুলাভাই প্রায় আসে আমাদের বাড়িতে বেড়াতে। তাদের সাথেও হাসি খুশি কোনোদিনও আমাকে কথা বলতে দেওয়া হতো না। সারাদিন কাজ আর কাজ। আপু আসলেই আমার সাথে কাজ করতে চাইতো, আমি দিতাম না। কারণ আমার বোনও তো শ্বশুর বাড়িতে অনেক কাজ করতে হয়। আমার কষ্ট আমার বোন বুঝতো। আমি কতটা খারাপ আছি সেটা বুঝতো, অনুভব করতো। আমি তাও সহ্য করতাম। কখনো নালিশও দিতাম না আমার বোনের কাছে, কারণ আমি জানি আমি কিছু বললে আমার বোন কষ্ট পাবে। আমি স্কুলে কষ্ট করে পড়াশোনা করি। কোনোদিন একটা গাইড কিংবা জামা কাপড়, একটা স্কুল ব্যাগও কিনে দেয়নি আমাকে। কোনোদিন একটা প্রাইভেট টিচার রেখেও আমাকে পড়ায়নি। সৎমা বলতো আমি নাকি শুধু খাই আর ঘুমাই, কোনো কাজও করি না, পড়াশোনাটাও ঠিক মতো করি না। অথচ আমার জন্য কোনোদিনও স্কুলের টিচার রাখা হতো না। ঠিকই ওনার মেয়ের জন্য আলাদা করে টিচার থাকতো, খাওয়া দাওয়া হতো। তারা স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, আরাম করতো। কিন্তু আমার কপালে এগুলো ছিল না। হঠাৎ একদিন আমার সৎমা এবং আমার আব্বা মিলে আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে। আমার পাসপোর্ট বানায়। আমার বিদেশ যাওয়ার মতো তখন বয়সটাও হয়নি। পাশের বাড়ির এক কাকা বলেছিল আমাকে সৌদি আরব নিয়ে দিবে। আর তাতেই আমার মা বাবা দুজনেই পাগল হয়ে যায়। আমাকে ঢাকা কোনো একটা অফিসে নিয়ে যায়। কিন্তু আমার বয়স একেবারেই কম হওয়াতে অফিসার আমার বাবাকে অনেক বকাবকি করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে আসি। কিছু বছর ঘুরতে না ঘুরতেই তারা আবার আমাকে জর্ডান পাঠানোর জন্য কাগজপত্র করে ফেলে। দালালকে ধরে দালালকে ধরে টাকা খাইয়ে জর্ডান যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলে। আমার বাপ একবারও চিন্তা করেনি ওই মানুষটা আসলে কি মানুষ কিংবা জানোয়ার। কখনো এটাই চিন্তা করেনি যখন যাকে পেয়েছে তার হাতেই আমাকে তুলে দিয়েছে। বারবার এমনটাই করেছে। আমার বোনের বিয়ে হয়েছে 5-6 বছর হয়েছে, কিন্তু সৎমা কোনোদিন আমার বোনের বাড়িতে আমাকে বেড়াতে যেতে দেয়নি। কারণ তার ধারণাই হয়তো আমি সেখানে গেলে কিছু থেকে যদি কিছু বলে দেই। অথচ তারা কিন্তু কিছুদিন পর পরই আমার বোনের বাড়িতে বেড়াতে যায় এবং অনেক দিন করে থেকেও আসে। আমাকে কোনোবারের জন্য সাথেও নিয়ে যায়নি, একাও পাঠায়নি। আমার যখন জর্ডান যাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যায় তখন আমার বোনের শাশুড়ি আমার বোনকে বলে যে, তোমার বোন যেহেতু বিদেশ চলে যাবে, ওকে না আমাদের কাছে কিছুদিন রাখো। যখনই আমার বোন দুলাভাই আমাকে নেওয়ার জন্য আসে তখনই আমার সৎমা ঝামেলা বাঁধায়। প্রচন্ড ঝগড়াঝাটি এবং প্রচন্ড খারাপ ভাষায় গালমন্দ করে আমার বোন বোনের জামাইকে বিদায় করে দেয়। আমার বোন বোনের জামাই সেই যে আমাদের বাড়িতে গেছে আর ফিরে আসেনি।
এদিকে আমার জর্ডান যাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আমার জন্য কিছু কাপড়-চোপড় কেনা হয় ৳৩০০ করে, ৪ সেট ড্রেস কেনা হয়, ৳১০০ করে ২ সেট জুতা কেনা হয়। আমি যখন জর্ডান চলে আসবো তার ২ দিন পরেই কিন্তু রমজানের ঈদ হয়। আমি ঈদের জন্য অনেক পিঠা নাস্তা বানিয়ে কন্টেনারে রেখে দেই। আমার সৎমা একবারের জন্যও বলেনি যে, "তুই তো চলে যাবি, তুই কিছু পিঠা নাস্তা খেয়ে যা।" একবারের জন্যও বলেনি। আমার নিজের সংসার, নিজের বাপের সংসার। কিন্তু কোনোদিনও আমি হাতে ধরে কিছু খাওয়ার অধিকার পাই নাই। এটা থেকে আমি সবসময় বঞ্চিত ছিলাম। আমি জর্ডান চলে আসি, অনেক কষ্টে কাজ করি। কাজ করি প্রতি মাসে আমার আব্বাকে আমি যে যে টাকাই পাই সেটা পাঠিয়ে দেই। তারা আমার টাকা দিয়ে ভালো খাচ্ছে, ভালো পড়তেছে, নিজের সন্তানদেরকে ভালো ভালো পড়াশোনা করাচ্ছে, স্কুল টিচার দিয়ে পড়াচ্ছে। সবকিছুই ঠিকঠাক মতোই চলছে। এভাবে আমি আমার আব্বাকে 2 লাখ টাকার মতো দেই। একদিন হঠাৎ আমি আমার আব্বাকে বললাম যে আমার বোনটাকে গিয়ে নিয়ে আসতে। কারণ আমি যখন দেশে ছিলাম তখন আমার আব্বু রাগ করে চলে গেছে, আর ফিরে আসেনি। আর এটা বলার সাথে সাথেই আমার সাথে আমার সৎমা ঝগড়াঝাটি শুরু করে দেয়। আমার বোনকে আনবে না, ইত্যাদি ইত্যাদি রকম ঝগড়াঝাটি শুরু করে দেয়। আমি কাজ করতে করতে জর্ডানে এখন আমার ৩ বছর। ৩ বছর পরে হঠাৎ আমার কাজ করতে গেলেই আমার একটা প্রবলেম হয়। আমার দুপায়ে অবশ হয়ে আসে, দুপায়ে আমি কোনো শক্তি খুঁজে পাই না। আমি সবসময় অসুস্থ থাকি। একদিন রাত্রে হঠাৎ আমি অবশ হয়ে যায় আমার ২ পা। তারা আমাকে হসপিটালে ভর্তি করায়। হসপিটালে কিছুদিন আমি চিকিৎসা নিই। সেখান থেকে আমাকে বাসায় নিয়ে তারা কাগজপত্র করে দেশে পাঠায় সুস্থ হওয়ার জন্য। আমি সবার জন্য অনেক কেনাকাটা করি। এর মাঝখানে একটা লোক দেশে গিয়েছিল। আমি আমার সৎ মায়ের জন্য এবং বন্ধুর জন্য অনেক জিনিসপত্র পাঠাই। কিন্তু তারা তাতেও খুশি না। আমি যখন দেশে যাব শুনেছে তখন তারা ঢাকায় আমার জন্য রিসিভ করার জন্য আসতে চাইছে। আমার মনের মধ্যে একটা আক্ষেপ ছিল যে আমি বাংলাদেশে গিয়ে সর্বপ্রথম আমার বোনের সাথে দেখা করব। আমি তাদেরকে বললাম যে, "বাহরাইন আমার একটু প্রবলেম হয়ে গেছে। দেশে যাওয়ার এখান থেকে ৬ ঘন্টা পরে বিমান ছাড়বে। আপনারা আমার জন্য সকালে আসেন।" এটা নিয়ে তুলকালাম কাণ্ড বাধিয়ে নিল। আমি ঠিকই রাত্রে গিয়ে বিমানবন্দর থেকে আমার বোনের বাসায় চলে যাই। আমার বোনের বাসায় কেন গেলাম আর এটা নিয়ে গ্রামের চেয়ারম্যান মেম্বার সব ডেকে একাকার। আমি ২ মাস পরে বাড়িতে ফিরে যাই। আর সেখানে আমার জন্য সালিশ বসানো হয় কেন আমি সাথে সাথে বাড়িতে ফিরে আসলাম না, কেন আমি আমার বোনের সাথে থাকতে গেলাম। আমি যখন বাড়িতে আসি তখন আমার আব্বা বলেছিল আমাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলবে। আর সে ভয়ে আমি আমার বোনকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে আসি। যেদিন আসছি সেদিনই আমাদের জন্য সালিশ ডাকা হয় এবং আমার বাবা মাকে অস্বীকার করে যে আমি নাকি তার মেয়েই না। ২ বোন অনেক কান্নাকাটি করে আমরা পরের দিন সকালেই ঢাকায় ফিরে আসি বোনের বাসায়। এখানে আমি দীর্ঘদিন থাকি। আমি হঠাৎ এখানেও অসুস্থ হয়ে যাই, অনেক ডাক্তার দেখাই। আমার মা হওয়ার নিশ্চয়তা একেবারেই নেই। কারণ মেয়েদের মধ্যে যে একটা প্রবলেমের মাধ্যমেই মেয়েরা মা হতে পারে সেই ক্ষমতাটাই আমার ছিল না। আমি অনেক ডাক্তার দেখাই এখানে বোনের জামাই সাহায্যে। আমি ইন্ডিয়াতে গিয়েও অনেক ডাক্তার দেখাই। কিন্তু ডাক্তার আমাকে বারবারই বলে যে আমার যখন জন্ম হয়েছিল তখন বাচ্চা হওয়ার যে ধারণ ক্ষমতা একটা মেয়ের থাকে সেই ক্ষমতাটা দিয়েই আমাকে পাঠানো হয় নাই। আমি জানি না এখনো আমার অনিশ্চিত ভবিষ্যৎ আসলে কি হতে পারে। আমি একটা ছেলেকে ভালোবাসতাম। যেদিন থেকে আমি জানতাম যে আমার এই প্রবলেম, সেদিন থেকে আমি সেই ছেলেটাকে অস্বীকার করা শুরু করি যে আমি কখনো মা হতে পারবো না। তাকে বিয়ে করে হয়তোবা তাকে কষ্টই দেব। এজন্য আমি বারবার তাকে অস্বীকার করেছি। কিন্তু এই ছেলেটার মাধ্যমে আমি জগৎ চিনেছি, সংসার চিনেছি, দুনিয়া চিনেছি। আমি ঠিকমতো কথাও বলতে পারতাম না। এই ছেলেটা আমাকে অনেক কথা শিখিয়েছে, সাহস দিয়েছে বেঁচে থাকার জন্য, অনুপ্রেরণা জুগিয়েছে। আজ আমি তাকেও আমার ব্যর্থতার কারণে অস্বীকার করেছি। জানি না সামনে আমার দিনগুলা কেমন হয়। আমার জীবনে যদি কোনো পুরুষ আসতো তাহলে হয়তোবা এই পুরুষটাই আসতো। কিন্তু যখন আমার এই প্রবলেমের কথা আমি শুনতে পাই তখন থেকে আমি আর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। তাকে সমস্ত যোগাযোগের মাধ্যম থেকে আমি ব্লক করে দেই। আপু, আমি আপনার মাধ্যমে আমার ভালোবাসার মানুষকে একটা মেসেজ দিতে চাই। আর সেটা হলো আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি কখনোই চাই না আমার এই খারাপ সময়ে তুমি আমার পাশে থেকো। এই জিনিসটা আমি কখনো চাইতে পারি না। কারণ আমার যে প্রবলেমটা সে প্রবলেম কখনো ঠিক হওয়ার মতো না। আমি চাই তুমি অনেক হাসি-খুশি থাকো, অন্য কোথাও ভালোবাসায় মজে থাকো, অন্য কাউকে ভালোবেসে সংসার করো। কারণ আমি জানি না যে আমার জীবনে সংসার হবে কিনা, আর কোনো পুরুষ আমার সাথে সংসার করবে কিনা। সেজন্য আমি ভালোবাসার জায়গা থেকে তোমাকে সরিয়ে দিলাম। তুমি আমার উপরে অভিমান করো না। আমি চাই যে তুমি আমাকে অস্বীকার করো এবং তুমি আমাকে আর না খোঁজো। এটাই তোমার আমার জন্য অনেক ভালো কিছু হবে। আমি আমার বোনকে একটা মেসেজ দিতে চাই। আমার বোনের জন্য আমি এতটুকুই বলবো যে, আপু, আমি কোনোদিন আমার মাকে দেখিনি, তুই কোনোদিন আমাকে মায়ের অভুক্ত বসতে দিসনি। আমি সারা জীবন তোর পাশে থাকবো। তোর ছায়া হয়েই আমি থাকবো সারা জীবন। কোনো দুঃখ কষ্ট তোকে ছুঁতে দেব না। তুই চিন্তা করিস না। ওপরওয়ালা বাচ্চা না দিলে কি করব বল? আমি টাকা জমিয়ে একটা বাচ্চা কিনে দেবো তোকে। তুই সে বাচ্চাটাই পালবি। সেই ছোট থেকেই তুই আমার নিজে না খেয়ে না পড়ে আমাকে খাইয়েছিস, পড়িয়েছিস। আমি কিছুই ভুলে যাইনি।
এভাবেই তুই সবসময় আমার পাশে থাকিস। আমিও সবসময় তোর পাশে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা স্টোরি, সেটা হলো যে আপুটার বোনেরও কিন্তু 10 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। এই জন্যই উনি ওনার আপুকেও এই মেসেজটা দিছে। সত্যি এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা যে, আর যার স্টোরিটা আমি বলেছি ওনার বাড়ি হলো গাজীপুরে, বাট ওনার ডিটেলসটা আমি বলবো না, যেহেতু মেয়েটার এখনো বিয়ে হয়নি আর এখনো বাচ্চা মেয়ে, মেয়েটার বয়স এখনো হয়তো বা 20-21 হবে। তো ওকে নিয়ে আমার আসলে সত্যি খারাপ লাগছে। যারা সৎ মায়ের সংসার করে তারাই জানে আসলে পৃথিবীটা কত নিষ্ঠুর, কত কষ্টের। আমরা বলে না যে মা মরলে বাপ তালই, এটা চিরন্তন সত্য। খুব রেয়ার মানুষের কপালেই কিন্তু সৎ মা ভালো পড়ে, না হয় কিন্তু সব মানুষই এভাবেই ধাক্কা খেতে খেতেই কিন্তু হোঁচট খেতে খেতেই বড় হয়। আর এই মেয়েটার যে প্রবলেমটা, আপুটার মেয়ে বলবো না, আপুটার যে প্রবলেম, এটা মেয়েদের একটা শারীরিক প্রবলেম থাকে, ওইটা থেকে মেয়েরা সংসার কিংবা বাচ্চা কাচ্চার ধারণ ক্ষমতা থাকে, ওই ক্ষমতাটাই ওর নাই। এটা আসলে নর্মালি আমি ওইভাবে উপস্থাপন করতে চাইনি, সেজন্য হাইড করছেন, কিন্তু অনেকেরই হয়তো বা প্রশ্ন থাকবে যে প্রবলেমটা কি, সেটাই তো বুঝলাম না। তো সবকিছু মিলিয়ে মা মরে গেলে বাপ তালই হয়, বাপ কখনো সৎ বাপ হয় না, কিন্তু যে বাবারা এরকম করে তারা সৎ বাপ থেকেও জঘন্য। এমন বাপদেরকে আসলে অস্বীকার করা যায় মাঝে মাঝে। আমি বলবো যে আল্লাহ ওনাকে হেদায়েত করুক, উনি ওনার ভুলটা বুঝতে পারুক, কিন্তু উনি নিজেও এখন ক্যান্সারে আক্রান্ত। ওনার স্টোরিটা এত বড় স্টোরি, মানে বলে আমি শেষ করতে পারবো না। ওনার ওনার বাবা এখন ক্যান্সারে আক্রান্ত, বেডেই আছে। আমি যতটুকু জানি ওনার দাদি থেকে যে সম্পদটুকু পাইছে সবকিছু বিক্রি করেই কিন্তু ওনার ট্রিটমেন্ট করানো হচ্ছে। আপুটা যতটুকু পারতেছে ততটুকু হেল্প করতেছে, কিন্তু হয়তোবা কোনো সন্তান হলে ঠিক এই মুহূর্তে এসে বাপকে বাপ বলেই অস্বীকার করতো, কিন্তু আপুটা সেটা করেনি, এখনো যতটুকু পারতেছে হেল্প করে যাচ্ছে। আমি বলবো যে আপনার যে প্রবলেমটা, আল্লাহ সেই প্রবলেমটা সমাধান করে দিক, আপনিও সুন্দর করে সংসার করুন। আর যে ভাইয়ের সাথে আপনার রিলেশন, আমি বলবো যে ওনাকে বলুন, পৃথিবীতে অনেক ছেলে আছে যে ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে। আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমটা হয়তো বা বড় কোনো প্রবলেম হতেও নাও পারে। ওনাকে সাথে নিয়ে ট্রিটমেন্ট করেন, আমার মনে হয় যে দুজন দুজনকে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। কারণ পৃথিবীতে এমন অনেক নজির ভালোবাসা আছে যে ভালোবাসার জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে। আমার দেখা অনেক ঘটনা আছে, আমি নিজেও অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। তো সবকিছু মিলিয়ে ভালোবাসা আসলে কঠিন একটা জায়গা। ভালোবাসার জন্য ছেলেরা মেয়েরা অনেক কিছু ত্যাগ করতে পারে। ভালোবাসা নিয়ে সুন্দর থাকুন আপু। আপনার আগামী ভবিষ্যতের জন্য অনেক দোয়া। আল্লাহকে স্মরণ করবেন, নামাজ রোজা করবেন, আল্লাহ দেখবেন সহজ একটা সমাধান আপনার জন্য খুলে দিবে। আল্লাহ হাফেজ।